সম্পর্কে নতুন ধাপে ঢাকা বেইজিং তারেক সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। তিস্তা অর্থনৈতিক করিডোরে আগ্রহ। সফর শেষে দেশে প্রধানমন্ত্রী। জুলাই হতাহতদের মতো বিশেষ ভাতা পাবে গুমের শিকার পরিবারও। চলতি বাজেটই বরাদ্দের আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। শোকের মাধ্যমে কারবালার বিয়োগান্ত ইতিহাস স্মরণ। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল। অন্যের কাছে নত না হওয়ার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং বিশ্বকাপে নকআউটের হাতছানি ৮ দলের সামনে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। কেপ ভার্দের বিপক্ষে লড়বে সৌদি। নিউজিল্যান্ড চ্যালেঞ্জ বেলজিয়ামের উত্তাপ ছড়াবে ইরান মিশরও। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে একথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। বলেছেন, প্রধানমন্ত্রী ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন দুই নেতা। মাননীয় প্রধানমন্ত্রী 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, ইট উইল বি এ লং টার্ম কমিটমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না আন্ডার দি লিডারশিপ অফ প্রেসিডেন্ট শি জিনপিং, যে একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব। এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডোর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। 6 দিনের বিদেশ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 7:45 সরকার প্রধানকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। দেশে ফিরে প্রধানমন্ত্রী উপদেষ্টা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টের বাণিজ্যিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার। আর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে সবার আগে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে 6 দিনের সফর শেষে শুক্রবার রাত 7:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাত ৮টার কিছু পরেই বিমানবন্দর থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিল সফর সঙ্গীদের গাড়িবহর। পরে দুই দেশের সফরের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান দেখিয়েছে, এই সম্মান ভুলবেন নয়। এই সম্মান বাংলাদেশের জনগণকে দেখিয়েছে। বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের যোগাযোগ জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মাহাদি আমিন। চীনের সেই সম্পর্ক বাংলাদেশের সাথে, সেই ঐতিহাসিক সম্পর্ককে উনি দ্বিপাক্ষিকভাবে একটা বহুমাত্রিক রূপ দিয়েছেন, যাকে আমরা বলছি যে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটা প্রসার, যেটা মূল ভিত্তি হবে কৌশল, এবং অবশ্যই আমরা এর মাধ্যমে উন্নয়ন, অগ্রযাত্রা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় যা আছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে, সেগুলি নিয়ে ইনশাল্লাহ একযোগে কাজ করব। বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চীনের সঙ্গে একগুচ্ছ সমঝোতা সই এবং সম্পর্ক উন্নয়নে দুই দেশেরই লাভ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা এলেও ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাসান ওয়ালির রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনে সিক্ত বাংলাদেশের সরকার প্রধান। বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি, বাণিজ্য সহ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় সম্মত ঢাকা বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিয়োগ কার্যালয় খুলে বাণিজ্য সহজ করতে চায় বাংলাদেশও। স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের জন্যই লাভজনক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কারিগরি সহায়তার বাইরেও আর্থিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব আছে বেইজিং এর। ভূরাজনৈতিকভাবে লোভনীয় একটা অবস্থান বাংলাদেশের, যেখানে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর অ্যাক্সেস পাওয়া সম্ভব চীনের জন্য। এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে। চীনও কিন্তু আসলে চ্যারিটির দোকান খুলে বসেনি, চীনও কিন্তু বিক্রি করতে চায়। তার অনেক সারপ্লাস ক্যাপাসিটি আছে, সারপ্লাস টাকা পয়সা আছে, সারপ্লাস তার নো হাও আছে, এগুলো সে ব্যবহার করতে পারে। কাজে এটা একটা চীনের দিক থেকে তারা হয়তো বা দেখছে এটা খুবই উইন উইন একটা এনগেজমেন্ট। আমরা আশা করছি যে চীনের দিক থেকে শুধু যে সহযোগিতার যে আশ্বাস পাওয়া যাচ্ছে সেটি শুধু কারিগরি সহযোগিতা না, সেখান থেকে হয়তো বা অর্থ পাওয়া যাবে। তারেক রহমানের গৃহীত পদক্ষেপে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। We are also hostage to different powers pushing us. কেন? Historically, আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. তারেক রহমান concern is জাতীয় স্বার্থ আমি কিভাবে প্রিজার্ভ করতে পারবো, কিভাবে এগিয়ে নিতে পারবো। And I'm sure he'll take his decisions in keeping with that. শীর্ষ পর্যায়ের এসব বৈঠকের সার্বিক সফলতা নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও সক্রিয় ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হতহতদের মতোই গুমের শিকার পরিবারকেও দেয়া হবে বিশেষ ভাতা। চলতি বাজেটে এই বরাদ্দ রাখা হবে।
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আলোচনায় এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। 1 বছরের মধ্যেই ট্রাইব্যুনালে গুমের সব মামলার বিচার শেষ করতে আশাবাদী চিফ প্রসিকিউটর। আমার বাবাকে ফেরত চেয়েছিলাম, আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। গুমের শিকার পরিবারের স্বজনদের কান্নায় ভারী হলো আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজন। আওয়ামী লীগ শাসনামলের 17 বছরে এমন কত শত স্বজন হারার গল্প দেশ জুড়ে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসব গল্পরা যেন আরতি হয়ে ঝরল কণ্ঠে কণ্ঠে। যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে, ওই ছেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। কেউ হারিয়েছেন বাবা, কারো ভাই, কারো স্বামী, আবার কারো সন্তান। গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাক রাজপথ থেকে বিচারের দাবি নিয়ে গেছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আশা 1 বছরের মধ্যে নিষ্পত্তি হবে এসব মামলার। আর গুমের শিকার পরিবারের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক গুম নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভাতা পাবে ভুক্তভোগী পরিবার। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধারা পড়বে, প্রত্যেকের বিচার হবে। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায় ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতর এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। শুক্রবার সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশ। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ পর্যন্ত দেশটি থেকে একজনকেও পুশিন হতে দেয়নি সরকার। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার আহ্বান তার। বলেন, ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যাকারীদের ফেরত এনে তদন্তের পর দ্রুত চার্জশিট দেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে শিগগিরই বিদ্যমান মাদক আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের হাতে আধুনিক অস্ত্র দেয়া সহ আইনে কঠোর ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।
প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে দেশ জুড়ে। বর্তমানে মাদকের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় ৮২ লাখ মানুষ। এমন বাস্তবতায় দেশব্যাপী পালন করা হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্কের সামনে থেকে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কর্মকর্তারা পুলিশের মতো, কিন্তু হাতে অস্ত্র নাই। যুগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব আমরা করি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী হিসেবে ভারতে গ্রেপ্তার ৩ জনকে ফেরত এনে তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজ করছে সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে ৩ জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেওয়া হয়নি। আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে তাদের পরিচয় শনাক্ত করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও মেহেরপুর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে কাঁটাতারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখা অবস্থান করে তারা। সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে ওই ৩ জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। এবার পবিত্র আশুরার খবর। শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের মর্মান্তিক সেই দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অন্যের কাছে মাথা নত না করার প্রত্যয় মিছিলে অংশগ্রহণকারীদের। ১৪০০ বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে ১০ মুহররম শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। কালো পোশাক পরে, মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। মিছিলে দেখা যায় শোকের প্রতীক আলম, নিশান ও দুলদুল ঘোড়া। হযরত ইমাম হোসেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন, তা হচ্ছে গিয়া জুলুম এবং জালিমের সামনে মাথা নত না করা। শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল বহন করে পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী ১৪০০ বছর পূর্বে মুহররমের ১০ তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে আশুরা। হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, আজিমপুর ও নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, মানুষ আজও তা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সময়ের পরিক্রমায় তাজিয়া মিছিল পরিণত হয়েছে ঐতিহ্যের প্রতীকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। আই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও নরওয়ে। এরই মধ্যে ১ গোলে এগিয়ে গেছে দেশমের দল। ফরাসি সমর্থকদের উন্মাদনা জানতে ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র ৬ মিনিটের মাথায় প্রথমার্ধেই গোল করেছেন ওসমান দেম্বেলে এবং গোল করার সাথে সাথে ফরাসি
সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাস এবং চিৎকার করেছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বিশ্বকাপের গ্রুপ পর্বের যে বিগ ম্যাচ নরওয়ে এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচকে ঘিরে রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে সমর্থকরা জড়ো হয়েছেন। নরওয়ের সমর্থক কিছুটা রয়েছেন, তবে ফরাসি সমর্থকরাই বেশি। রাজধানী প্যারিসের বেশ কয়েকটি স্থানে ফ্যান জোন রয়েছে, সেই ফ্যান জোনগুলিতেও সমর্থকরা উপস্থিত হয়েছেন। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি প্লাস দ্য ক্লিশি, এর আশেপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, বার রয়েছে। সবগুলো বার এবং রেস্টুরেন্টে ফরাসি সমর্থকরা এখানে সমবেত হয়ে ফ্রান্স এবং নরওয়ের ম্যাচটি তারা উপভোগ করছেন। এবং সম্ভবত আরেকটি গোল সম্ভবত আমি যখন আপনাদের সাথে দর্শকদের সাথে কথা বলতেই সম্ভবত আরেকটি গোল হয়েছে। আমরা দর্শকদের উল্লাস আমরা শুনছিলাম এবং গোল দেওয়ার সাথে সাথেই কিন্তু দর্শকরা এখানে উল্লাস করছেন। আজকে ফ্রান্স জয়লাভের মধ্য দিয়ে গ্রুপ পর্বে তারা চ্যাম্পিয়ন হবে এবং ইতিমধ্যেই নকআউট পর্বে ফ্রান্স চলে গিয়েছে। এবং ফ্রান্সের যারা সমর্থক রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এবারের ওসমান দেমবেলে, এই দ্বিতীয় গোলটি কিন্তু ওসমান দেমবেলেই করেছেন। আমি যেটি বলছিলাম যে ফরাসি সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে দিদিয়ে দেশমের শিষ্যরা ফ্রান্সে ফিরবেন। আপনি জানেন যে আজকে কিন্তু দিদিয়ে দেশম কোচ মাঠে সরাসরি উপস্থিত নেই। তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তিনি বিশ্বকাপের মিশন ছেড়ে ফ্রান্সে চলে এসেছেন। তার অনুপস্থিতিতেই কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলেরা আজকে নরওয়ের বিপক্ষে মাঠে লড়াই করছে এবং লড়াইটা কিন্তু শুরু থেকেই বেশ শক্তিশালী এবং ইতিমধ্যেই প্রথমার্ধেই 2 গোল তারা দিয়ে এগিয়ে রয়েছেন এবং সেই 2 গোলটিই করেছেন ওসমান দেমবেলে। ম্যাচের শেষ পর্যন্ত আমরা আসলে দেখব যে আজকে ফ্রান্স শেষ পর্যন্ত কয়টি গোল দিতে পারে। যদিও অনেকেই প্রেডিকশন করছেন যে আজকের ম্যাচে 4-2 গোলের ব্যবধানে, কেউ বলছেন 3-1 গোলের ব্যবধানে, 3-1 গোলের ব্যবধানে, এবং নরওয়ে সম্ভবত এখন আরেকটি গোল তারা পরিশোধ করেছে। খেলা কিন্তু ধীরে ধীরে আজকে আমরা যেটি বলছিলাম শুরুতেই যে এটি একটি বিগ ম্যাচ এবং সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে। প্রথমার্ধেই ফ্রান্স 2 গোলে এগিয়ে থাকার পর এখন কিন্তু নরওয়ে আরেকটি গোল পরিশোধ করেছে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং নরওয়ের মধ্যকার যে ম্যাচ চলছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স নরওয়ে ম্যাচের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সে। 1 সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণে সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে কেবল কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুপ দত্তের ছবিতে দেখব আবু সাইদ নিশানের রিপোর্ট। একের পর এক ওয়াসার পানিভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামীসহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি 1 ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে তো হয় না। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি, সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল, 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে।
পুরা ব্যায়াম ঘর গলি আমার হাতে কাজ করা। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে, সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে দুই একটা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা উনাকে সহজে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার কেরানীগঞ্জ বাকুবদা যে প্ল্যান আছে প্ল্যানটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। স্থানীয়দের অভিযোগ সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বনানীতে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে এডিসের লার্ভা পাওয়ায় 50,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে জাতীয় টাস্ক ফোর্স। সতর্ক করার পরও ওই ভবনে লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি এই আদেশ দেন। শুক্রবার সকালে বনানীর বিভিন্ন সড়কে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বলেছেন, কাউকে জরিমানা বা জেলে পাঠানো নয়, অভিযানের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলা। বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা চালু ঘোষণায় স্বস্তি নেমেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ প্রায় 2 বছর পর এই সিদ্ধান্তের কারণে লোকসানের মুখে পড়া ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের। 2 দেশের পর্যটন সচল হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় রাস্তার পাশে হাজারেরও বেশি আবাসিক হোটেল গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশি পর্যটকদের জন্য ফের ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ী মহলে। প্রচুর মিডিল ক্লাস লোক যারা হোটেল গেস্ট হাউস খুলে রেখেছে তাদের সব বন্ধ আছে, ওরাও খুলে যাবে। নিউ মার্কেট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সেটাও ভালো হয়ে যাবে। আমরা একটা স্বস্তি পাচ্ছি এখন ভিসাটা ঠিকভাবে পেয়ে গেলে, একদম আর কোনো টেনশনে কিছু নেই। প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ কাজ করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, বরং এখানকার হোটেল, যাতায়াত এবং চিকিৎসা সেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকে কলকাতার এই নির্দিষ্ট জোনের ব্যবসা বাণিজ্যে মন্দা নেমে আসে। ভিসা চালুর ঘোষণার পর এখন আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে, সচল হবে থমকে যাওয়া অর্থনীতিও, এমন আশা স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও। ভারত সরকারের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকরাই শীর্ষে ছিলেন। সেবার প্রায় 22 লাখ বাংলাদেশি পর্যটক এসেছিলেন ভারতে, যা রেকর্ড। এরপর 2024 সাল থেকেই সেই সংখ্যা কমতে থাকে। সবশেষ 2025 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 4.5 লাখে। এতে কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দলীয় নেতারা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে সফর পরবর্তী ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলন করে দলটি। বক্তারা বলেন, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান
মালয়েশিয়াতে এসে এত সম্মান পেয়েছেন। অতি শীঘ্রই মালয়েশিয়া এবং বাংলাদেশের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে, যেখানে আপনার ব্যবসা বাণিজ্য, শ্রমিক এবং আমাদের যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে বিনিময়, সেগুলো সবগুলো সুন্দরভাবে হবে। সফল সফরকে যেন তারা আন্ডারমাইন না করে এবং তারা যেন দেশের প্রতি সাপোর্টিভ থাকে। তাহলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে ট্রেড গ্যাপ আছে, সেই গ্যাপটাকে কমানোর জন্য এফটিএ চুক্তিটা যখন হবে, তখন বাংলাদেশের বিভিন্ন পণ্য ক্ষেত্র বিশেষে মালয়েশিয়াতে জিরো ট্যাক্সে প্রবেশ করবে। বাঁচা মরার লড়াই, স্পেনের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সকাল 6টায় মেক্সিকোর গুয়াদেলাহারাতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন। এদিকে এখনো জয়ের দেখা পায়নি উরুগুয়ে। 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়া স্পেন 2026 বিশ্বকাপের ম্যাচের ফিক্সচার ড্রয়ের সময় ফিফা র্যাঙ্কিংয়ে ছিল 1 নম্বরে। দলটার সাম্প্রতিক পারফরমেন্সে ফুটবল বিশ্লেষকদের ধারণা 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি ফিরিয়ে আনবে লা রোহা। তবে 2024-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরুটা স্তম্ভিত করে ফুটবল ভক্তদের। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে রুখে দেয় শক্তিশালী স্পেনকে। ম্যাচের অতিরিক্ত সময় নিয়েও কোনো গোলই করতে পারেনি লা রোহার আক্রমণ ভাগ। কোচ লুইস দে লা ফুয়েন্তে লামিনে ইয়ামালকে নামিয়ে ইনজুরির রিস্ক নিতে না চাইলেও শেষে ইয়ামালকেও নামানো হয় একটা গোলের জন্য। তবুও কেপ ভার্দের অপ্রতিরোধ ডিফেন্সের কাছে হার মানতে হয় লা রোহাদের। 0-0 গোলে ড্র হয় ম্যাচ। পরের ম্যাচেই আবার ঠিক উল্টো রূপ লা ফুয়েন্তের শিষ্যদের। একের পর এক আক্রমণে সৌদি আরবের জালে এক হালি গোল দেয় স্পেন। ম্যাচের শুরু থেকেই অগ্নিমূর্তি ধারণ করে পুরো দল দাপুটে জয়ে জানান দেয় নিজেদের শক্তিমত্তার। কাগজে কলমে নকআউট পর্ব নিশ্চিত হলেও উরুগুয়ের বিপক্ষে আরও একটি শক্তিশালী জয় চায় লামিনে ইয়ামালরা। এদিকে এবারের বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি শনিবার সকাল 6টায় মেক্সিকোর গুয়াদেলাহারাতে বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে সকালে মুখোমুখি হবে স্পেন উরুগুয়ে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ভয় নয়, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান কোচ হাজিমে মোরিয়াসু। সর্বশেষ দেখায় সেলেসাওদের হারানোর রেকর্ডটা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তাই নেইমার, ভিনিসিয়াসদের বিপক্ষে খেলতে মুখে আছে সামুরাই ব্লুরা। বিশ্বকাপে একসময় ব্রাজিলের নাম শুনলেই বুকে কাঁপুনি উঠত অনেক দলেরই। সেই তালিকায় ছিল জাপানও। কিন্তু সময় বদলেছে। এখন আর নিজেদের দুর্বল মনে করে না সামুরাই ব্লুরা, বরং গত বছর সেলেসাওদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে পুঁজি করে সেলেসাওদের চোখে চোখ রেখে লড়তে চায় দলটি। চলতি বছরেও আলো ছড়াচ্ছে এশিয়ার পরাশক্তিরা। বাছাই পর্ব থেকে সবার আগেই নিশ্চিত করেছিল মূল আসর, যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করে 2-2 গোলে। পরের ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দেয় 4-0-তে। তবে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। জাপানের সামনে এবার বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় সামুরাই ব্লুরা। কারণ গত বছর নিজেদের মাঠে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয়ে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজিত করার স্বাদ পায়। গত বছর নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। তারা এবার অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বের অন্যতম সেরা ব্রাজিল দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তবে মোরিয়াসু মনে করেন সেটা কোনো অঘটন ছিল না, বরং ছিল দেশটির ফুটবলের উন্নতির প্রতিফলন। তার বিশ্বাস জাপান এখন বিশ্বসেরাদের কাছে কোনো সহজ প্রতিপক্ষ নয়। যদিও ফলাফল আগে থেকে বলার কোনো সুযোগ নেই, তবে সেলেসাওদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে প্রস্তুত তার দল। কয়েক বছর আগে ব্রাজিল হয়তো জাপানকে সহজ প্রতিপক্ষ মনে করত, কিন্তু গত বছর আমরা দেখিয়েছি আমরা আর সহজে হার মানা দল নই। এটা জাপানি ফুটবলের উন্নতির বড় প্রমাণ। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে মাঠে কি হবে সেটা আগে থেকে বলা যায় না। আমাদেরও
হলেও জয়ের সুযোগ থাকবে। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা জাপানের জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। মরিয়াসুর বিশ্বাস, সঠিক প্রস্তুতি এবং নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানোর সামর্থ্য রাখে তার দল। আগামী 29 জুন হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপে টানা তৃতীয়বার শেষ ষোলোতে উঠবে এশিয়ান পরাশক্তিরা। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার সম্পর্কের নতুন ধাপে ঢাকা বেইজিং। তারেক শি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। তিস্তা অর্থনৈতিক করিডোরে আগ্রহ। সফর শেষে দেশের প্রধানমন্ত্রী। জুলাই হতাহতদের মতো বিশেষ ভাতা পাবে গুমের শিকার পরিবারও। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রের। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। এবং বিশ্বকাপে নকআউটের হাতছানি 8 দলের সামনে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। কেপ ভার্দের বিপক্ষে লড়বে সৌদি। নিউজিল্যান্ড চ্যালেঞ্জ বেলজিয়ামের। উত্তাপ ছড়াবে ইরান মিশরও। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গেই থাকুন সময়ের।